কমেন্টগুলো দেখছিলাম আর কি, হ্যাঁ। এবং একজন খুব চমৎকার একটা কমেন্ট করেছেন যে আই হ্যাভ ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড অলসো হ্যাভ অ্যান ওয়েবসাইট, already run a huge sales campaign but couldn't generate sales since I have I tried to go with related audience and location based on demography, interest and behavior, but there might something wrong that sales can't generate. Could solve these problems through this program. ভাইয়া, প্রোগ্রামের কথা বাদ দেন, অলরেডি একটু আগে যা কথা হচ্ছিল সেইখানে যদি ফোকাস করি, যেমন আপনি টার্গেটের অডিয়েন্স টার্গেটিং এর কথা বলেছেন, তাদের বিহেভিয়ার, তাদের জিও লোকেশন ইত্যাদি ইত্যাদি করে, দ্যাট মিনস অ্যাডের টার্গেটিং এর উপরে আপনি পূর্ণ ফোকাসটা দিয়েছেন। আপনার এই লেখাটাকে যদি অ্যানালাইজ করি, কমেন্টটাকে যদি অ্যানালাইসিস করি, আপনি একটু মানে প্রয়োজনে পার্সোনালি শেয়ার করেন, ওপেনলিও শেয়ার করার দরকার নেই যেহেতু বিজনেস স্ট্র্যাটেজি বেসড। এখন দেখেন সাইন ভাই, ওনার এই কমেন্টটাকে যদি পুরোটা শেয়ার অ্যানালাইসিস করি, উনি টোটালি হচ্ছে যে ফোকাসড কিন্তু অডিয়েন্স টার্গেটিং এর উপরে, কিন্তু তার আগে এই যে কন্টেন্ট দিয়ে অডিয়েন্সের সাথে রিলেশন বিল্ড করা, তাদের সাথে ভাব জমানো, মোস্ট প্রবাবলি যেটা ওনার কমেন্ট পড়ে মনে হচ্ছে, আমি জানি না সত্যি মিথ্যা, মোস্ট প্রবাবলি ওনার এই ভাব জমানোর কাজটা কিন্তু হচ্ছে যে উনি যা করেন নাই, যে কারণে উনি অ্যাডের পিছনে টাকা খরচ করছেন, ডলার খরচ করছেন, কিন্তু সেল জেনারেট হচ্ছে না। আমার মনে হয় অলরেডি কোর্সে প্রবলেম সলভ হবে কি হবে না সেটা পরের কথা, অলরেডি কিন্তু আমার বিশ্বাস উনার মতো আরো যারা আছেন তারা কিন্তু উত্তর পেয়ে গেছেন। রাইট রাইট। এখানে আসলে বেসিক্যালি হয় কি, আমরা সবাই মনে করি, আমাদের একটা ভুল ধারণা আছে যে ই কমার্স ব্যবসায়ী মানে ফেসবুক মার্কেটিং। সো এই যে ভুল ধারণা থেকে আমাদের বের হয়েছে, ফেসবুক মার্কেটিং একটা পার্ট, রাইট। ই কমার্স ব্যবসার অনেকগুলো একটা পার্টের মধ্যে ফেসবুক মার্কেটিং হচ্ছে একটা পার্ট। তো আবার আরেকটা ভুল ধারণা আছে যে ফেসবুক মার্কেটিং মানেই হচ্ছে ফেসবুকের ভিতরে যে টুলসগুলো আছে সেই টুলসগুলো আমি চালাইতে পারি মানে আমি ফেসবুক মার্কেটিং করতে পারি না। ওই টুলসগুলোকে আপনি কত টেকনিক্যালি, ইমোশনালি এবং অপারেশনটা করতে পারবেন, এবং সেটার জন্য আপনাকে একটা এক্সপিরিয়েন্স লাগবে। কি এক্সপিরিয়েন্স? সেটা হচ্ছে হিউজ পরিমাণে মানে প্রোডাক্ট বা হিউজ পরিমাণে সার্ভিস বা হিউজ পরিমাণে কন্টেন্টের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। সো এই যে দুইটা ভুল ধারণা, একটা হচ্ছে প্রথম হচ্ছে ই কমার্স মানে হচ্ছে ফেসবুক পেজ বা ফেসবুক মার্কেটিং, আর দ্বিতীয়ত হচ্ছে ফেসবুক মার্কেটিং মানে হচ্ছে ফেসবুকের ভিতরে টুলসগুলো জানা। সো এই কারণেই কিন্তু আমাদের দেশে কিন্তু অনেক উদ্যোক্তা কিন্তু ঝরে পড়ছে একটা পর্যায়ে। তারা আমি এখানে একটা উদ্যোক্তা, বেশ কিছু, একটা না অনেকগুলো উদ্যোক্তাকে চিনি, যারা একজন ব্যক্তির কাছে এসে সে প্রোডাক্ট করে, মানে প্রোডাক্ট পাইকারি বিক্রি করে। তার চকবাজারে একটা বড় শোরুম আছে, সে প্রোডাক্ট পাইকারি বিক্রি হয়। তার একটা ধারণা হয়ে গেছে অনেকগুলো উদ্যোক্তা, প্রায় 100-র উপরে উদ্যোক্তা, যে তার কাছে 50,000 টাকা নিয়ে যায়, সে ওয়েবসাইট বাবদ 10,000 টাকা কাটে, ফেসবুক মার্কেটিং বাবদ 30,000 টাকা তার কাছে রাখে, এই 40,000 আর 10,000 টাকা তার কাছে জামানত রাখে, সে প্রোডাক্ট বাকিতে দেয়, তারা বেচে টাকা দেয়। এই যে ই কমার্সের একটা ব্যাড প্র্যাকটিস, হ্যাঁ, এই ব্যাড প্র্যাকটিস থেকে যদি যতক্ষণ পর্যন্ত আমরা বের হয়ে না আসতে পারবো, এবং ই কমার্স যে একটা নলেজ বেস ইন্ডাস্ট্রি, এটা কোনো প্রোডাক্টের শুধু দোকান বেস ইন্ডাস্ট্রি না। আমি আগেই বলছি যে ই কমার্স হচ্ছে নলেজ বেস ইন্ডাস্ট্রি, বিকজ এই জন্য যে অন্যান্য ট্রেডিশনাল ব্যবসা করতে যে যোগ্যতাটা লাগে, ই কমার্স করতে তার চেয়ে একটা যোগ্যতা বেশি লাগে, সেটা হচ্ছে কোর টেকনোলজি নলেজ। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে ই কমার্স ব্যবসা করার আগেই সবার মধ্যে একটা ধারণা, ভাই আমার মার্কেটিং 1 লাখ টাকা বাজেট, প্রোডাক্ট আমি 5 লাখ টাকার কিনা রেখে দিছি, কিন্তু আমারে একটা মানে অ্যামাজনের মতো ওয়েবসাইট বানিয়ে দেবো যার বাজেট 5,000 টাকা। এখন আপনি যার উপর ভরসা করে ব্যবসা করবেন, যে সিস্টেমের উপর ভরসা করে, সেই সিস্টেমটা মানে আপনি যে বিল্ডিংয়ের 5 তলায় থাকবেন, সেই বিল্ডিংয়ের ফাউন্ডেশন হচ্ছে আপনার 1 তলা, কিন্তু বিল্ডিং বানাতে চান 5 তলায়, থাকতে চান 5 তলায়, তাহলে তো সেই বিল্ডিংটা ধস নামবে, এটাই স্বাভাবিক। আর যদি সেই ভূমিকম্প আসে, দ্যাট মিনস কখনো যদি ই কমার্সের বিপর্যয় আসে, তখন বদনাম হয় যে ভাই ই কমার্স ব্যবসা ভালো না, এটা করতে গিয়ে আমি লস করছি, ব্যবসায় লস করে তখন আবার চাকরিতে ঢুকে। এক্সাক্ট এই সেম টাইপের আরেকটা কমেন্ট আমাদের এই লাইভে এসেছে, আমি নাম না বলি, মানে ভদ্রলোক একবারে নাম ধরে কমেন্ট করেছেন যে অমুক একটা প্রতিষ্ঠান আমার এত লক্ষ, মানে এটা মোস্ট প্রবাবলি 17 বা 25 লক্ষ, আমার এক্সাক্ট নাম্বারটা দেখতে হবে, কিন্তু 17 লক্ষ মোস্ট প্রবাবলি, এত লক্ষ টাকা নষ্ট করেছে, আমার কোনো রেজাল্ট এনে দেয়নি। এখন মানে গভীর সমবেদনা ওনার প্রতি, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের আসলে এই যে পুরো ইকোসিস্টেম সম্পর্কে ধারণার অভাবে, ডেফিনেটলি একজন বিজনেসম্যান একা সব কাজ করবেন না, উনি অনেকগুলো প্রতিষ্ঠানের উপর ডিপেন্ডেন্ট থাকেন,
কিন্তু একজন ব্যবসায়ীর যদি হচ্ছে যে তার সম্পূর্ণ বিজনেসের টোটাল যে ইকোসিস্টেম সম্পর্কে একটা বেসিক নলেজটা ফুল ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু হচ্ছে যে এরকম ধরা খাওয়াটা অসম্ভব কিছু না। ধরেন কথার কথা, আমি ইঞ্জিনিয়ারিং এর কিছু বুঝি না, বেসিকও বুঝি না। আজকে যদি আমি রিয়েল এস্টেট বিজনেস খুলে বসি, তাহলে আমাকে যে সিমেন্ট সাপ্লাই দেবে ওই সিমেন্টের কোয়ালিটি চেক করার মতো নলেজ আমার নাই। আমাকে যে রড সাপ্লাই দিবে তার রডের কোয়ালিটি চেক করার মতো নলেজ আমার নাই, ট্রুলি নাই আসলে, ঠিক আছে। বা যে ইঞ্জিনিয়ার আমার প্ল্যান করে দিবেন, ওই প্ল্যানটা দেখে অ্যাটলিস্ট ওইটা ভালো প্ল্যান না খারাপ প্ল্যান সেটা বোঝার মতো নলেজও আমার নাই। তাহলে রিয়েল এস্টেট ব্যবসায় নামলে লাভ হবে কিনা জানি না, আমি যে লস খাবো এতে কোনো সন্দেহ নেই। এবং আমি যত টাকা ঢালবো সেই টাকা তো যাবেই, উল্টো তার থেকে আরো বেশি দায় আমার কাঁধে চাপবে, এতেও আসলে কোনো সন্দেহ নাই। তো এই বিষয়গুলো, এবং আমরা হচ্ছে যে এখন একটা ইকোসিস্টেম হয়ে গেছে। ইভেন আমি নিজেও খুব অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করি, কিন্তু অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করতে করতে দেখলাম যে প্রত্যেকবারই অ্যাডভান্স টপিক নিয়ে যখন আলোচনা করতে যাই তখন দেখি যে বেসিকে আমরা এত মানে গ্যাপ রয়ে গেছে যে এখন অ্যাডভান্সের থেকে বেসিকটাতে মনোযোগ দেওয়াটা অনেক বেশি ফরজ, অনেক বেশি জরুরি হয়ে দাঁড়াচ্ছে। যেমন ধরেন একটা বিজনেস শুরু করতে গেলে বিজনেস মডেল যেমন দরকার, প্রোডাক্ট সোর্সিংও কিন্তু অনেক বড় একটা বিষয়, ভাইটাল বিষয়। এখন প্রোডাক্ট সোর্সিং আমরা করি কি, আমার অমুক ভাই আছে চকে, তার দোকানে প্রোডাক্টের অভাব নাই, ওইখান থেকে আনবো আর বিক্রি করব। অথবা আমার তমুক ভাই চায়নায় যান রেগুলার, বা আমি নিজেই চায়নায় যাই রেগুলার, চায়না থেকে তো প্রোডাক্ট আনতেছি। এখন এই চায়না থেকে আমি যে প্রোডাক্ট আনতেছি, চায়নার মধ্যেও যে একটা প্রোডাক্ট 10 হাত ঘুরে 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ দাম হয়ে আমার হাতে আসছে, সেইটা আমি বুঝছি না। অথবা কোন প্রোডাক্ট কোন জায়গায় পাওয়া যায়। ইভেন বাংলাদেশেও যে হচ্ছে যে অনেক ভালো ভালো প্রোডাক্ট অনেক জেলায় তৈরি হয়, সেই জায়গাটাও আমার, এই যে প্রোডাক্ট সোর্সিং এর যে নলেজগুলো, এই নলেজগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ।